Welcome again to our channel Angel School of Learning, the name of success. তোমাদের সফলতা আমাদের প্রচেষ্টা। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি চাকরির পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি হচ্ছে চেঞ্জ অফ ভয়েস। আবার সেটিও আমরা আজকে শিখব উইদাউট টেন্স ছাড়া, যেটা বর্তমানে ডব্লিউবিপি মেইন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাই দেরি না করে চলো আমরা ভিডিওটি শুরু করি। তাই ভিডিওর প্রথমে আমার কতগুলি প্রশ্ন রয়েছে। এই প্রশ্নের উত্তর যদি তোমাদের জানা না থাকে তবে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো। প্রথমটি হচ্ছে গড হেল্প দোজ হু হেল্প দেমসেলভস। এই সেন্টেন্সটির প্যাসিভ ফর্ম কী হবে? নেক্সট হচ্ছে রামু হ্যাজ বট এ গিফট ফর হিজ সিস্টার ফ্রম দ্য মার্কেট। ওয়ান মাস্ট এন্ডিওর what one cannot cure, আর may you live long, honey tastes sweet। তাহলে এই সেন্টেন্সগুলোর প্যাসিভ ফর্ম যদি তোমাদের জানা থাকে তাহলে অত্যন্ত ভালো বিষয়, আর যদি বিষয়গুলি সম্পর্কে তোমার জানা না থাকে তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য, যা তোমরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তাই চলো আমরা দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটি শুরু করি এবং চেঞ্জ অফ ভয়েস উইদাউট টেন্স ছাড়া আমরা ভয়েস চেঞ্জ আজকে শিখব, সেটা দেখে নিই। এই টেন্স ছাড়া ভয়েস চেঞ্জ শিখতে গেলে আমাদের প্রথম যে বিষয়টি সম্পর্কে ধারণা থাকা দরকার সেটি হলো অবজেক্টিভ পার্ট। এই অবজেক্টিভ পার্ট সম্পর্কে ধারণা থাকা দরকার, যেটা আমরা ইতিপূর্বেই নাউন বিষয়ের ভিডিওটিতে জানিয়েছি। তাহলে এই অবজেক্টিভ পার্টটা সম্পর্কে ধারণা নিতে গেলে আমাদের কতগুলো উদাহরণের প্রয়োজন। এখানে একটি উদাহরণ রয়েছে, রামু হ্যাজ বট এ গিফট ফর হিজ সিস্টার ফ্রম দ্য মার্কেট। এই অবজেক্টিভ পার্টকে বুঝতে গেলে আমাদের ভার্ব পার্টটিকে, যে বাক্যে যে ভার্ব পার্ট রয়েছে সেই ভার্ব পার্টটিকে হোয়াট মানে যার বাংলা অর্থ দাঁড়ায় কি আর কাকে, WHOM, হোম মানে হচ্ছে কাকে, এই দুটি ওয়ার্ড দিয়ে প্রশ্ন করতে হবে। যদি বাক্যটি প্রশ্নের উত্তর দেয় তাহলে সেই উত্তরটি, সেই অ্যান্সারটি হবে আমাদের অবজেক্ট, তাহলে এই বাক্যটিতে আমরা দেখি রামু হ্যাজ বট এ গিফট ফ্রম হিজ সিস্টার ফ্রম দ্য মার্কেট। রামু কি করেছে না বট, কিনেছে। এটা হলো আমাদের ভার্ব পার্ট, বট কি কিনেছে। প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের কি কিনেছে না এ গিফট, একটি গিফট কিনেছে। আর হুম, কাকে, এখানে কাকে উত্তর দেওয়া নেই, তাই এখানে একটি মাত্র অবজেক্ট রয়েছে, সেটি হচ্ছে এ গিফট। কি কিনেছে না এ গিফট, এটি হলো বাক্যের অবজেক্ট। নেক্সট হচ্ছে সি ওয়াজ ওয়াচিং এ নাইস মুভি। ওয়াচিংটা হচ্ছে ভার্ব, ওয়াচিং মানে দেখছে, কি দেখছে না এ নাইস মুভি। তাহলে এ নাইস মুভি এটা হলো আমাদের অবজেক্ট। এই অবজেক্ট পার্টটা, এটা হলো আমাদের অবজেক্ট। এবার নেক্সট আমরা দেখব আই হ্যাভ অলরেডি টোল্ড ইউ। ভার্ব পার্ট কোনটা না টোল্ড, বলেছি। কি বলেছি, উত্তর দেওয়া নেই। যদি আমরা এখানে কি দিয়ে প্রশ্ন করি, উত্তর দেওয়া নেই, কিন্তু কাকে, হুম কাকে বলেছি না ইউ তোমাকে বলেছি, কাকে বলেছি ইউ তোমাকে বলেছি। তাহলে এই পার্টটি হলো এই বাক্যের অবজেক্ট। তাহলে আশা করি অবজেক্ট পার্টটা বুঝতে আমাদের অসুবিধা হবে না। কখনো কখনো সাধারণত ছাত্ররা বাক্যের শেষ অংশটিকেই অবজেক্ট হিসেবে ধরে নেয়, কিন্তু বাক্যের শেষ অংশটি অবজেক্ট নয়, বাক্যের মাঝেও অবজেক্ট থাকতে পারে। তাই আমরা ভার্বকে হোয়াট আর হোম মানে কি আর কাকে দিয়ে প্রশ্ন করব, যে উত্তরটি পাবো সেটাকে আমরা অবজেক্ট হিসাবে ধরে নেব। এবার আমাদের যে পার্টটি জানতে হবে সেটা হচ্ছে বাক্যের হেল্পিং বা অক্সিলারি ভার্ব পার্ট। এই হেল্পিং বা অক্সিলারি ভার্ব পার্টটা বুঝতে গেলে আমাদের মেন বা প্রিন্সিপাল ভার্ব পার্টটাকেও বুঝতে হবে। আমরা প্রতিটি বাক্যে একটি মেন বা প্রিন্সিপাল ভার্ব থেকে থাকে। যেমন এখানে আর দেখছি সি ওয়াজ ওয়াচিং এ নাইস মুভি। এই বাক্যটিতে ভার্ব পার্ট বলতে বোঝাচ্ছে ওয়াজ ওয়াচিং এ নাইস মুভি।
এখানে ওয়াচ মানে দেখা, কিন্তু ওয়াজ মানে হয়, দ্য সি হয়, এখানে সি হয়। এই ওয়াজ ওয়ার্ডটার কোনো মানে নেই, ওয়াজ ওয়ার্ডটার কোনো মানে নেই। তাহলে এই ওয়াজ ওয়ার্ডটা এসেছে এই বাক্যটিকে শুধুমাত্র হেল্প করার জন্য, মানে অক্সিলারি ভার্ব হিসাবে। আর এই ওয়াচিংটা হচ্ছে আমাদের মেন ভার্ব। তাহলে এই বাক্যটিতে দুটি ভার্ব পার্ট রয়েছে, হেল্পিং ভার্ব আর মেন ভার্ব। আবার ফাদার কেম ফ্রম দিল্লি, ফাদার কেম ফ্রম দিল্লি, এখানে ভার্ব পার্ট বলতে শুধুমাত্র কেমকে বোঝায়, কিন্তু এখানে কেম ভার্বটার রয়েছে, এখানে কোনো হেল্প করার জন্য কোনো ভার্ব নেই। তাই এই ভার্বটি হলো আমাদের সরাসরি মেন ভার্ব, মানে এই ভার্বটি কেবলমাত্র মেন ভার্বের আওতাতেই পড়বে, হেল্পিং ভার্ব এটি নয়। আবার একটা উদাহরণ যদি দেখে নিই, হি গোজ টু স্কুল ডেলি, হি গোজ টু স্কুল ডেলি, তাই এখানে গোজ ভার্বটারও কোনো হেল্প করার জন্য কোনো আগে ভার্ব বসেনি। তাহলে এই বাক্যেই যেটা রয়েছে সেটা হচ্ছে মেন ভার্ব। মেন ভার্ব সাধারণত বাক্যে যদি একটি মাত্র ভার্ব থাকে তা সেটাকে আমরা মেন বা প্রিন্সিপাল ভার্ব হিসাবে ধরব। আবার আই হ্যাভ নো সিস্টার, এই বাক্যটিতে হ্যাভ আছে, হ্যাভ আছে মানে হ্যাভটা আমরা হেল্পিং ভার্ব হিসেবে ধরে থাকি, কিন্তু এই বাক্যটিতে হ্যাভটা হেল্পিং ভার্ব নয়, কারণ হ্যাভের মানে এখানে রয়েছে আই হ্যাভ নো সিস্টার, মানে আমার কোনো বোন নেই। তাহলে হ্যাভের এখানে অর্থ আছে, হ্যাভের এখানে অর্থ আছে। এছাড়াও এই বাক্যটিতে একটি মাত্র ভার্ব আছে, তাহলে অবভিয়াসলি এটা মেন ভার্বই হবে। আমি এখনই বললাম বাক্যে যদি একটি মাত্র ভার্ব থাকে তা সেখানে সেই ভার্বকে আমরা মেন বা প্রিন্সিপাল ভার্ব হিসাবেই ধরব। এছাড়াও একটা উদাহরণ দিচ্ছি, সি ইজ এ গুড গার্ল, তাহলে ইজ হলো এই বাক্যটারও মেন ভার্ব, এখানে হেল্পিং ভার্ব নেই। এবার চলো দেখে নিই হেল্পিং ভার্ব সম্পর্কে ধারণাটি। এই হেল্পিং ভার্বকে আমরা সাধারণত তিনটি পার্টে ভাগ করে থাকি, যেটি হলো বি ভার্ব, হ্যাভ ভার্ব ও মোডাল ভার্ব। সাধারণত বি ভার্ব রয়েছে আমাদের পাঁচটি। এই বি ভার্বগুলি হলো এম, ইজ, আর, ওয়াজ আর ওয়ার, এই পাঁচটিকে বলা হয় বি ভার্ব। এবার বি ভার্বের গঠন প্রকৃতি আমাদের বোঝা দরকার। অক্সিলারি বা টেন্স ছাড়া আমাদের ভয়েস চেঞ্জ করতে গেলে হেল্পিং ভার্বের গঠন প্রকৃতি জানা অত্যন্ত জরুরি। আমাদের সাধারণত তিনটি হেল্পিং পার্ট রয়েছে, হেল্পিং ভার্ব রয়েছে, সেটা হচ্ছে বি ভার্ব, হ্যাভ ভার্ব ও মোডাল ভার্ব। এই তিনটে ভার্বের গঠন প্রকৃতি জানা দরকার, কিভাবে বসে। বি ভার্বকে যখন আমরা ইউজ করি, মানে এই পাঁচটা বি ভার্বকে যখন আমরা ইউজ করি, তখন এই বি ভার্বের পর আমরা মেন ভার্বটার সঙ্গে অবভিয়াসলি সবসময় আইএনজি যোগ করতে হবে, মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। মানে যখনই আমরা বি ভার্ব বসাবো তখনই তারপরে আমাদের আইএনজি যোগ করতে হবে। সেটা সাধারণত টেন্সের ক্ষেত্রে, যেমন হচ্ছে ইজ ওয়াচিং, WATCHING, যখনই আমি বি ভার্ব বসাবো তারপরে ভার্বটা ওয়াচের সঙ্গে আইএনজি যোগ করে ভার্বটি বসবে। তাহলে এখানে কতগুলি উদাহরণ দেখে নিই, যেমন আই অ্যাম টিচিং ইংলিশ নাও, অ্যাম হচ্ছে বি ভার্ব, তারপরে আইএনজি দেওয়া ওয়ার্ড আই অ্যাম টিচিং ইংলিশ নাও। হি ইজ প্লেয়িং ফুটবল ইন দ্য প্লেগ্রাউন্ড, ইউ আর লার্নিং, আইএনজি দিয়ে বসেছে বি ভার্বের পর আইএনজি হয়েছে মেন ভার্বের সাথে। তারপর হচ্ছে সি ওয়াজ রিডিং, ওয়াজ হচ্ছে বি ভার্ব আর রিডিং হচ্ছে মেন ভার্ব প্লাস আইএনজি। এছাড়াও দে ওয়ার প্লেয়িং ক্রিকেট ইন দ্য প্লেগ্রাউন্ড। তাহলে আমরা এখানে এই ধারণাটা বুঝতে পারলাম যে যখনই আমরা বি ভার্ব বসাবো তখন মেন ভার্বের সঙ্গে আইএনজি নিয়ে বসবে। তাহলে এই ধারণাটা কপি করো, এই ধারণাটা আমাদের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে লাগবে যে বি ভার্ব যখনই বসবে, বি ভার্বের পর আমরা যখন মেন ভার্ব বসাবো সেটার সঙ্গে আইএনজি যোগ হবে। এই পয়েন্টটা আমাদের ধারণা বা মনে রাখতে হবে, এই কারণটা আমাদের মনে রাখতে হবে। টেন্স ছাড়া ভয়েস চেঞ্জ শিখতে গেলে বা আমরা পরবর্তীকালে এরর শিখতে গেলে এই পার্টটা অবশ্যই মনে রাখা দরকার যে বি ভার্বের পর মেন ভার্বের সাথে আইএনজি বসে। এইবার জেনে নেব আমরা নেক্সট হেল্পিং ভার্ব, যেটি হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব সাধারণত রয়েছে তিনটি, হ্যাভ, হ্যাজ, হ্যাভ ও হ্যাড। চলো এখানে কিছু উদাহরণ দেখে নিই, যেমন হি হ্যাজ ডান হিজ জব। তার আগে আমাদের হ্যাভ ভার্বের গঠন জানা দরকার ছিল, সেটা হচ্ছে হ্যাভ ভার্ব যখনই আমরা বসাবো, হ্যাভ ভার্ব যখনই আমরা ইউজ করব, সেই হ্যাভ ভার্বের পর অলওয়েজ ভার্বটার প্যাসিভ রূপ, মানে ভার্বের থার্ড ফর্ম, ভার্বের প্যাসিভ রূপটাকে আমরা ইউজ করতে হবে। প্যাসিভ রূপ বলতে পাস্ট পার্টিসিপেল রূপটাকে,
ভার্বের পাস্ট পার্টিসিপল যে রূপটা, সেই পাস্ট পার্টিসিপল রূপটাকে আমরা ব্যবহার করব। পাস্ট পার্টিসিপল রূপটাকে আমরা ব্যবহার করব, যেটাকে আমরা ভার্ব থার্ড ফর্ম হিসেবেও জেনে থাকি। যেমন আমরা যখন ভার্বের ফর্মগুলো পড়েছিলাম তখন পড়েছিলাম গো, ওয়েন্ট, গান। তাহলে এই যে থার্ড ফর্মটাকে, এটাকে আমরা বলে পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তারপরটা হচ্ছে পাস্ট ফর্ম, আর 3 নম্বরটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে যখনই আমাদের এই হ্যাজ ভার্ব বা হ্যাভ ভার্ব বসবে, এই হ্যাভ ভার্বের পর মেন ভার্বটা অলওয়েজ থার্ড ফর্মে হবে। এই পার্টটাকে আমাদের মনে রাখতে হবে। তাহলে আগে শিখলাম কি, বি ভার্বের সঙ্গে সবসময় ভার্বের সাথে আইএনজি অ্যাড থাকবে, ভার্বের সাথে আইএনজি অ্যাড থাকবে। আর এখানে হ্যাভ ভার্বের সাথে মেন ভার্বের 3 নম্বর রূপ বসবে, যেখানে হ্যাজের পর ডান হয়েছে, এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তাহলে হি হ্যাজ ডান হিজ জব। আই হ্যাভ টোল্ড ইউ অলরেডি, আই হ্যাভ টোল্ড ইউ অলরেডি। দে হ্যাড প্লেড এ নাইস গেম। তাহলে প্রতিটি দেখো হ্যাভ ভার্বের পর থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল রূপটা ব্যবহার করা হয়েছে। এবার আমরা জেনে নেব আমাদের তৃতীয় হেল্পিং ভার্ব সম্পর্কে, সেটি হলো মোডাল ভার্ব। সাধারণত 12টি মোডাল ভার্ব আমরা ইউজ করে থাকি। এখানে কিছু মোডাল ভার্বের ধরন বা মোডাল ভার্ব সম্পর্কে জানা হলো। সেই মোডাল ভার্বগুলো হচ্ছে শ্যাল, উইল, যেটা আমরা ফিউচার টেন্স ব্যবহার করে থাকি। এছাড়াও ক্যান, যেটা আমরা সামর্থ্য অর্থে ব্যবহার করে থাকি, ক্যান, কুড পাস্ট টেন্সে। মে, মাইট সম্ভাবনা অর্থে ব্যবহার করে থাকি। মাস্ট হচ্ছে অবশ্যই অর্থে। নিড টু হচ্ছে প্রয়োজন অর্থে। ওট টুর ব্যবহার মাস্টের মতোই অবশ্যই অর্থে। শুড মানে উচিত অর্থে। হ্যাভ টু বা হ্যাজ টু হচ্ছে মাস্টের মতোই অবশ্যই অর্থে। আর মে হ্যাভ। তাহলে এরকম ভার্বগুলোকে আমরা মোডাল ভার্ব হিসেবে জানি। এই মোডাল ভার্বের ব্যবহার রূপ হচ্ছে, মোডাল ভার্ব যখন আমরা ইউজ করব তখন আমাদের ভার্বের 1 নম্বর রূপ বলতে আমাদের প্রেজেন্ট রূপটাকে ইউজ করতে হবে চিরকাল। এটা আমাদের এররের ক্ষেত্রে মনে রাখতে হবে যে মোডাল ভার্ব যখন ইউজ হবে তখন মেন ভার্বের 1 নম্বর রূপ মানে প্রেজেন্ট রূপটাই ব্যবহার হবে। মেন ভার্বের 1 নম্বর রূপটা বসে মোডাল ভার্বের পর। মেন ভার্বের 3 নম্বর রূপটা বসে হ্যাভ ভার্বের পর। আর মেন ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করা থাকে বি ভার্বের পর। যদিও মেন ভার্বের সঙ্গে আইএনজি অ্যাডকে আমরা প্রেজেন্ট পার্টিসিপলও বলে থাকি। এটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা পাস্ট পার্টিসিপল, এটা প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে কিছু উদাহরণ দেখে নিই। যেমন আই শ্যাল টিচ ইউ টুমরো। শ্যাল হচ্ছে মোডাল ভার্ব, টিচ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে 1 নম্বর রূপ। আই শ্যাল টিচ ইউ টুমরো। সি উইল ইনভাইট ইউ অন হার বার্থডে। সি উইল ইনভাইট, উইল হচ্ছে মোডাল ভার্ব, তারপরে 1 নম্বর রূপ হচ্ছে ইনভাইট ইউ অন হার বার্থডে। আই ক্যান ড্যান্স ভেরি ওয়েল। ক্যান হচ্ছে মোডাল ভার্ব, তারপরে ভার্বের 1 নম্বর রূপ ড্যান্স ভেরি ওয়েল। ইউ মে নট হচ্ছে মোডাল ভার্ব হিসাবে। ডু হচ্ছে 1 নম্বর রূপ, দ্য হোমওয়ার্ক টুডে। ইউ মাস্ট ওবে ইউর এল্ডার্স। এখানে মাস্ট হচ্ছে মোডাল ভার্ব আর তারপর হচ্ছে 1 নম্বর রূপ। তাহলে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম সেখানে হেল্পিং ভার্বের যে 3টে ভাগ রয়েছে, বি ভার্ব, হ্যাভ ভার্ব ও মোডাল ভার্ব, এই 3টে ভার্বের গঠন প্রকৃতি আশা করি বুঝতে পেরেছি। যদি আমরা 3টে ভার্বের গঠন প্রকৃতি বুঝে থাকি তাহলে আমাদের ভয়েস চেঞ্জ আর সেটাও উইদাউট টেন্স ছাড়া শিখতে কোনো অসুবিধা হবে না। কারণ আমরা একটি মাত্র নিয়ম বলবো, সেই নিয়মই টোটাল ভয়েস চেঞ্জ হয়ে যাবে। তার জন্য আমাদের এই হেল্পিং ভার্বের নিয়মটা জেনে রাখা অবশ্য দরকারি। এবার আমরা জানবো কিছু টেন্স সম্পর্কে, মানে 2টি টেন্স রয়েছে। আমরা ভার্ব পার্ট জানবো যার প্যাসিভ ভয়েস, মানে এতক্ষণ যেগুলো আমরা আলোচনা করলাম সবগুলি হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। মানে যতগুলো টেন্স আমরা শিখেছি আগে বা যদি কোনো জায়গায় শিখে থাকি, ACTIV সবগুলো হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। অ্যাক্টিভ বলতে বোঝায় যে বাক্যগুলো অ্যাক্টিভ ভয়েস মানে যেখানে সাবজেক্ট দিয়ে বাক্য শুরু হয়, যাকে বাংলা বাক্য বলে কর্তৃবাচ্য। আর প্যাসিভ ভয়েস মানে হচ্ছে কি যে যেখানে অবজেক্ট দিয়ে বাক্য শুরু হয়, মানে যার বাংলা অর্থ দাচ্ছে কর্মবাচ্য। তাহলে এই প্যাসিভ ফর্ম শেখার আগে আমরা দেখলাম হেল্পিং ভার্ব 3টে এবং সেই হেল্পিং ভার্বের গঠন প্রকৃতি।
এবার আমরা দুটি টেন্স জেনে নেব যেখানে হেল্পিং ভার্ব ইউজ হয় না। যেমন মাই ফাদার রিডস দ্য গীতা ডেইলি। মাই ফাদার রিডস, এখানে দেখো ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করা হয়েছে কিন্তু কোনো হেল্পিং ভার্ব বসেনি। আবার আই টোল্ড ইউ দ্য ট্রুথ, এখানে টোল্ড হচ্ছে ভার্ব, এখানে ভার্বের পাস্ট ফর্ম মানে 2 নম্বর ফর্ম ইউজ করা হয়েছে কিন্তু কোনো হেল্পিং ভার্ব বসেনি। তাহলে এইগুলো দিয়ে আমরা আমাদের প্যাসিভ ভয়েসের রূপটি প্রথম শিখব। প্যাসিভ ভয়েস করতে গেলে প্রথমে আমাদের প্রয়োজন অবজেক্ট, অবজেক্টের পর প্রয়োজন বি ভার্ব এবং তারপরে আমাদের মেন ভার্বের পার্টিসিপল রূপ মানে হচ্ছে থার্ড ফর্মটা, মেন ভার্বের থার্ড ফর্মটা ব্যবহার করব। তারপর বাই যোগ করে সাবজেক্ট এবং আদার্স, এটাকে উল্টো দিকেও আমরা ব্যবহার করতে পারি, মানে আদার্সটাকে আমরা আগে লিখে বাই আর সাবজেক্টটাকে আমরা পরেও ইউজ করতে পারি। তাহলে এটি পুরোপুরি বুঝতে গেলে আমাদের একটি উদাহরণ দেখে বাক্যটি প্যাসিভে করা অত্যন্ত প্রয়োজন। যেমন এই বাক্যটিতে আমরা দেখে নিই, মাই ফাদার এটি হচ্ছে সাবজেক্ট, রিডস এটি হচ্ছে ভার্ব, দ্য গীতা এটি হচ্ছে অবজেক্ট, আর ডেইলি এটি হচ্ছে আদার্স পার্ট। তাহলে নিয়ম অনুযায়ী প্রথমে আমরা অবজেক্টটাকে লিখব। তাহলে অবজেক্টটাকে আমরা যদি লিখি তাহলে এই বাক্যটি দাঁড়াচ্ছে দ্য গীতা, দ্য গীতা। এবার বি ভার্ব বসাবো, দ্য গীতা এখানে যেহেতু 1 নম্বর রূপ ছিল তাহলে বি ভার্বটা হবে এম ইজ আর ওয়াজ ওয়ারের মধ্যে, আর যদি 2 নম্বর থাকে, যদি 1 নম্বর রূপ ইউজ হয় তাহলে বি ভার্ব হবে এম ইজ অথবা আর এর মধ্যে। এটা যদি 1 নম্বর রূপ বাক্যে ভার্ব থাকে তাহলে, আর যদি 2 নম্বর রূপ দিয়ে ভার্ব শুরু হয় তাহলে বি ভার্বটা হবে ওয়াজ অথবা ওয়ার। এটা আমরা প্রত্যেকেই জানি, এটা প্রেজেন্ট ফর্ম, এটা পাস্ট ফর্ম। তাহলে দা গীতার সঙ্গে ইজ ব্যবহার করা হয়, দা গীতা ইজ, দা গীতা ইজ। তারপর হচ্ছে মেন ভার্বের থার্ড ফর্ম রিড আছে, রিডের থার্ড ফর্ম হচ্ছে রেড, কিন্তু বানানটি একই, এটা থার্ড ফর্ম ইউজ করেছি। তাহলে দা গীতা ইজ রেড, বাই অ্যাড করতে হবে, বাই মাই ফাদার, বাই মাই ফাদার ডেইলি। এই বাক্যটি কেউ কেউ উল্টো লিখে, মানে বাই মাই ফাদার ডেইলির জায়গায় দ্য গীতা ইজ রিড, দ্য গীতা, দ্য গীতা ইজ রিড ডেইলি বাই মাই ফাদার, এটাও বসাতে পারে। তাহলে আমরা আদার্স পার্টটাকে বাইয়ের আগে বা বাই যোগ করার সাবজেক্ট লেখার পরেও ইউজ করতে পারি, কারণ আমাদের পরীক্ষার সময় উত্তর দেওয়া থাকবে, আমাদের ঘরে শুধু সঠিক চিহ্ন বা সঠিক উত্তরটি বাছতে হবে। তা আমাদের দুটো নিয়মই জেনে রাখার দরকার। এবার আমরা দেখব, তাহলে এখানে যেটা দেখলাম সেটা আগে ভালো করে জেনে নিই যে কি না, আমরা ভয়েস চেঞ্জ করতে গেলে যখনই আমরা ভয়েস চেঞ্জ করব, সেই ভয়েস চেঞ্জ করার জন্য যে নিয়মটি আমরা ফলো করব সেই নিয়মটি হলো এখানে একটু মুছে নিয়ে সেই নিয়মটি আমরা লিখে নেব, বা সেই নিয়মটিকেই আমরা ফলো করব। ওই নিয়মটি কেবলমাত্র তোমরা মনে রাখবে, প্রতিটি ভয়েস চেঞ্জ সেই নিয়ম ফলো করেই হবে, কোনো অসুবিধা নেই। আমরা একটা নিয়ম দিয়ে প্রতিটি ভয়েস চেঞ্জ করতে পারবো। সেই নিয়মটি হচ্ছে যখন আমরা অবজেক্ট হিসেবে, মানে সাবজেক্টটাকে অবজেক্ট হিসেবে আনবো, যে সাবজেক্ট ভার্ব পার্ট আর অবজেক্ট দিয়ে বাক্য শুরু হয়, সাবজেক্ট ভার্ব পার্ট আর অবজেক্ট বাক্যে থাকে, তাহলে আমরা অবজেক্টটাকে প্রথমে লিখব, তারপর আমরা ভার্ব পার্টটাকে লিখব, তারপর আমরা বাই যোগ করে সাবজেক্ট পার্টটাকে লিখব। তাহলে এই বিষয়টা আমরা আগে থেকেই জানি আশা করি ভয়েস চেঞ্জে, কিন্তু আমরা এই ভার্বের পার্টটা কি মনে রাখবো, সেটা হচ্ছে সব সময় বি ভার্বের পর ভার্বের থার্ড ফর্ম ইউজ হবে। এই নিয়মটা ফলো করলেই আমরা ভয়েস চেঞ্জ শিখে যাব। বি ভার্বের পর ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে, মানে পাস্ট পার্টিসিপল ইউজ করতে হবে। এবার চলো দেখে নিই যে বাক্যগুলিতে হেল্পিং ভার্ব আছে তাদের। যেমন এখানে একটি হেল্পিং ভার্ব হচ্ছে বি ভার্ব। বি ভার্ব আমরা জানি এম ইজ আর ওয়াজ ওয়ার, যেটি বাক্যে ছিল আই অ্যাম টিচিং ইংলিশ নাও। এখানে
অ্যামটা আগে থেকেই ছিল। তাহলে এখানে আমাদের ভয়েস চেঞ্জের নিয়মটা হবে প্রথমে অবজেক্ট যেটা বসেছিল, আর আমরা যে নিয়মটা জানতাম সেখানে বি ভার্বের পর আইএনজি অ্যাড করতে হতো। কি করতে হতো না, বি ভার্বের পর বি ভার্ব ইউজ করতাম আর তারপরে ভার্বের থার্ড ফর্ম, এটা হচ্ছে প্যাসিভের নিয়ম। তাহলে এই প্যাসিভের নিয়মটাই ফলো করব, কিন্তু এর আগে আমাদের এই বাক্যে যে হেল্পিং ভার্বগুলো থাকবে সেই হেল্পিং ভার্বটা বসাবো, আর হেল্পিং ভার্বের নিয়ম অনুযায়ী এই বি ভার্বটাকে চেঞ্জ করব। হেল্পিং ভার্বের নিয়ম অনুযায়ী বি ভার্বটিকে চেঞ্জ করব। মানে কেমন, এখানে যেমন আই অ্যাম টিচিং ইংলিশ, তাহলে অবজেক্ট হচ্ছে ইংলিশ, তাহলে আমরা ইংলিশটাকে লিখলাম, ইংলিশটা লিখব, এটা হচ্ছে অবজেক্ট। এখানে যে হেল্পিং ভার্বটা আছে সেইটাকেই লিখব, কিন্তু ইংলিশের পর অ্যাম ইউজ হয় না, তাই শুধুমাত্র রূপটা চেঞ্জ হবে, ইজ হবে ইংলিশের পর, মানে অ্যাম ইজ আর ওয়াজ, অ্যাম ইজ আরের মধ্যেই লিখতে হবে, অ্যাম আছে তাহলে ইজ চেঞ্জ করা যেতে পারে। তাহলে ইংলিশ ইজ। এবার এই পার্টটা লেখার আগে আমাদের এই নিয়মটা ফলো করতে হবে, মানে বি ভার্বের পর ভার্বের 3 নম্বর লিখতে হবে। তাহলে ইজের পর আমি লিখব বি, আর তারপর 3 নম্বর হচ্ছে টট, TAUGHT, টট, এটা হচ্ছে আমাদের টিচের 3 নম্বর রূপ। তাহলে এটা আমাদের ভয়েস চেঞ্জের নিয়ম ফলো হয়ে গেছে, কিন্তু এই টেন্সের নিয়ম ফলো হয়নি। টেন্স বলছে, বি ভার্বের নিয়ম বলছে যে বি ভার্বের পর সবসময় মেন ভার্বের সাথে আইএনজি অ্যাড করতে হয়। তাহলে এই আইএনজিটা আমরা সবসময় বি এর সাথে লাগাবো। যদি আমরা হ্যাভ ভার্বের সঙ্গে দেখি যে হ্যাভ ভার্বের পর মেন ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হয়, তাহলে আমরা সেটা কার সঙ্গে লাগাবো না, বি এর থার্ড ফর্ম হিসেবে লাগাবো। আর মডেল ভার্বের পর মেন ভার্বের 1 নম্বর রূপ ইউজ করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি লাগাবো, বিকেই ইউজ করব। আশা করি হেল্পিং ভার্বের আর কোনো প্রবলেম হবে না। তাহলে আমাদের নিয়মটা তাই থাকবে কি না, প্রথমে আমরা হেল্পিং ভার্ব ইউজ করব, বাক্যে যে হেল্পিং ভার্বটা থাকবে সেই ভার্বটা ইউজ করব। হেল্পিং ভার্বের নিয়ম অনুযায়ী আমরা বিকে বসাবো, আর শেষে আমরা মেন ভার্বের থার্ড ফর্মটাকে ইউজ করব। তাহলে এইখানে যে নিয়মটা লেখা আছে এই নিয়মটাকে যদি তোমরা ফলো করো তাহলে আর কোনো ভয়েস চেঞ্জের অসুবিধা হবে না। তাহলে এখানে হচ্ছে ইংলিশ ইজ বিং টট বাই মি নাও। এবার দ্বিতীয়টা দেখে নিই, হি ইজ প্লেইং ফুটবল ইন দ্য প্লেগ্রাউন্ড। হি ইজ প্লেইং ফুটবল ইন দ্য প্লেগ্রাউন্ড, এটা হচ্ছে আমাদের ভার্ব পার্ট, ফুটবলটা হচ্ছে অবজেক্ট। তাহলে ফুটবল দিয়ে বাক্য শুরু হবে, তাহলে বাক্যটি হবে ফুটবল ইজ being played by him in the playground. এটা লিখলাম না, ইন দ্য প্লেগ্রাউন্ড। বাবা কেউ লিখে থাকতে পারে ফুটবল ইজ বিং প্লেড ইন দ্য প্লেগ্রাউন্ড বাই হিম, ওটিও রাইট। নেক্সট হচ্ছে ইউ আর লার্নিং ইংলিশ। এই সেন্টেন্সটি তোমরা করে আমাকে কমেন্ট বক্সে জানিও। এছাড়া হচ্ছে সি ইজ রিডিং ইংলিশ ইন দ্য মর্নিং, এটিও আশা করি তোমরা করতে পারবে। এখানে ওয়াজটা কেবলমাত্র ইউজ করা হয়েছে, কোনো অসুবিধা নেই। ইংলিশটাকে আমরা আগে অবজেক্ট হিসেবে ইউজ করব, ইংলিশ। এখানে হেল্পিং ভার্ব ওয়াজ আছে, তাই ইংলিশের সঙ্গে ওয়াজ হয়, ওয়ার হয় না, তাই ইংলিশ ওয়াজ বিইং রেড by her in the morning. এই শেষের বাক্যটি দে ওয়ার প্লেইং ক্রিকেট ইন দ্য প্লেগ্রাউন্ড, এটিও আমাকে তোমরা নিজেরা করে কমেন্ট বক্সে জানিও। এবার আমরা নেক্সট প্যাসিভ ভয়েসটি জানবো হ্যাভ ভার্ব, যেটা আমরা আগেই শিখেছি যে হ্যাভের যে 3 নম্বর রূপ রয়েছে, তার মানে আমরা হেল্পিং ভার্বটা, মানে হেল্পিং ভার্ব যেখানে থাকবে সেখানে নিয়মটা হচ্ছে হেল্পিং ভার্ব ইউজ করব। হেল্পিং ভার্বের নিয়ম অনুযায়ী আমরা বি ভার্বটা ইউজ করব, আর বি এর পর সবসময় মেন ভার্বটাকে থার্ড ফর্মে লিখব। আরেকবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে বি ভার্ব যদি ভয়েস চেঞ্জে থাকে তাহলে বি ভার্বের পর আমরা বি এর সাথে আইএনজি অ্যাড করব আর ভার্বের থার্ড ফর্ম লিখব। মানে যে আইএনজিটা বাক্যে বসে সেটা আমরা বি ভার্বের পর আইএনজি হিসাবে বসাবো, আর এটা অলওয়েজ থার্ড ফর্ম বসবে।
এখানেও ঠিক তাই, আমরা বি এর পর 3 নম্বর রূপটাকে ইউজ করব, মানে বিংকে ইউজ করব, আর মোডাল ভার্বের 1 নম্বর রূপ মানে বিকে ব্যবহার করব। আর মেন ভার্বটা অলওয়েজ সব জায়গাতেই ভার্বের থার্ড ফর্ম হিসাবেই বসবে প্যাসিভে। তাহলে এখানে হি হ্যাজ ডান হিজ জব, তাহলে হিজ জবটা হচ্ছে অবজেক্ট, এখানে বাক্য হিসেবে আসবে হিজ জব হ্যাজ, বি ভার্বের পর থার্ড ফর্ম বসাতে হবে, আর বি ভার্বটা হবে টেন্স অনুযায়ী, কারণ হ্যাজের পর 3 নম্বর রূপ বসে, তাই 3 নম্বর রূপ বসিয়েছি হ্যাজ বিন, তারপর থার্ড ফর্ম মানে হ্যাজ বিন ডান, ডু ভার্বের 3 নম্বর রূপ ডান, হ্যাজ বিন ডান বাই হিম। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে হেল্পিং ভার্ব, আর হেল্পিং ভার্বের নিয়ম অনুযায়ী মানে হেল্পিং ভার্ব হ্যাজের পর অলওয়েজ থার্ড ফর্ম হয়, তাই হেল্পিং ভার্বের নিয়ম অনুযায়ী এখানে বি এর 3 নম্বর রূপ হলো। আর প্যাসিভ করতে গেলে বি এর পর তো আমরা থার্ড ফর্মই ইউজ করি, তাই বি এর পর থার্ড ফর্ম হচ্ছে ডান, শেষেরটি বাই হিম। এরপরে যদি আদার্স পার্ট থাকতো তাহলে এখানে বসাতাম। এবার আমরা দেখে নেব আই হ্যাভ টোল্ড ইউ অলরেডি, তাহলে এই বাক্যটি কি হবে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিও। নেক্সট হচ্ছে দে হ্যাড প্লেড এ নাইস গেম, এটিও আশা করি তোমরা করতে পারবে। এবার আমরা দেখে নেব মোডাল ভার্বের একটি উদাহরণ, যেখানে আই শ্যাল টিচ ইউ টুমরো, আই শ্যাল টিচ ইউ টুমরো মানে হচ্ছে ইউটা হচ্ছে অবজেক্ট, তাহলে ইউটাকে আমরা আগে লিখব, ইউ, শ্যাল হচ্ছে হেল্পিং ভার্ব কিন্তু এর সঙ্গে শ্যাল হয় না, তাহলে হবে উইল, ইউ উইল, তারপর বি ভার্ব বসবে, আর বি ভার্বটা হেল্পিং ভার্ব অনুযায়ী বসবে। এটা যেহেতু মোডাল ভার্ব, তাই মোডাল ভার্বের পর মোডাল ভার্ব যখনই বসে টেন্স অনুযায়ী মোডাল ভার্বের পর আমরা ভার্বের 1 নম্বর রূপ ইউজ করি, তাহলে এরপর 1 নম্বর রূপ বি বসবে। আর প্যাসিভের নিয়ম অনুযায়ী বি ভার্বের পর আমরা ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে, তাহলে বি ভার্বের পর থার্ড ফর্ম হবে টট, তাহলে হবে ইউ উইল বি টট বাই মি শেষে টুমরো। আশা করি হেল্পিং ভার্ব দেওয়া পার্টগুলি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। এরকমভাবে তোমরা নিচের যে সেন্টেন্স রয়েছে সি উইল ইনভাইট ইউ অন হার বার্থডে, সি উইল ইনভাইট ইউ অন হার বার্থডে, এটি, এবং হি ক্যান ড্যান্স ভেরি ওয়েল, এটি, ইউ মে নট ডু দ্য হোমওয়ার্ক টুডে, কোনো অসুবিধা নেই। এই বাক্যটি একই হবে, সেখানে আমরা উত্তরটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে দ্য হোমওয়ার্ক, দ্য হোমওয়ার্ক, এখানে মেটা হচ্ছে হেল্পিং ভার্ব, তাই মেটা বসবে, মে, এরপর নট আসে, মে এরপর নটই বসবে, তা হোমওয়ার্ক মে নট, তারপর বি ভার্ব বি ডান, 3 নম্বর বি এর পর দ্য হোমওয়ার্ক মে নট বি ডান বাই ইউ টুডে। তাহলে আশা করি আমরা এই 3টে যে পার্ট বললাম হেল্পিং ভার্বের, বি ভার্ব, হ্যাভ ভার্ব ও মোডাল ভার্ব, এছাড়াও যে দুটো টেন্স মানে হেল্পিং ভার্ব ছাড়া টেন্স রয়েছে সেগুলো আমরা বুঝতে পেরেছি। এবার এগুলো ছাড়া যদি তোমার কোনো বুঝতে অসুবিধা থাকে তো সেটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এরপর আমরা দেখে নেব কিছু ইন্টারোগেটিভ প্যাসিভ ভয়েসের রূপ, যেখানে শ্যাল আই টিচ ইউ টুমরো, মানে এখানে বাক্যটিতে যে শ্যালটা আয়ের পর ছিল, আই শ্যাল টিচ ইউ ছিল, এবং বাক্যটিতে শ্যাল আই টিচ ইউ টুমরো রয়েছে, কোনো অসুবিধা নেই। বাক্যটির নিয়ম অনুযায়ী যেমন ছিল তেমনই আমরা বসাবো। সেই বাক্যটিতে ছিল প্রথমে অবজেক্ট মানে ইউ, তারপর ইউ এর পর ছিল হেল্পিং ভার্বটা, তাহলে ইউ এর পর আমরা উইল বসিয়েছিলাম, তাহলে ইউ এর পর উইলই বসবো, ইউ উইল বি টট, ইউ উইল বি টট, TAUGHT টট বাই মি টুমরো। তাহলে এই বাক্যটা ছিল
কিন্তু এখানে যদি ইন্টারোগেটিভ কোশ্চেন আছে, তাহলে ইন্টারোগেটিভ কোশ্চেন করার জন্য এখানে যে হেল্পিং ভার্বটাকে আমরা ইউজ করেছি, সেই হেল্পিং ভার্বটা এইখানে না বসে বাক্যের প্রথমে আমরা ইউজ করব, তাহলেই হয়ে যাবে। তাহলে ইন্টারোগেটিভ বাক্যের ক্ষেত্রে আমরা যেমনভাবে প্যাসিভে করছিলাম টেন্স, তেমনই করব, কেবল যে অবজেক্টের পর যে হেল্পিং ভার্বটা বসবে সেটাকে কেবল আগে লিখব, তাহলেই ইন্টারোগেটিভ বাক্য হয়ে যাবে। এর জন্য কোনো আলাদা করে টেন্স শেখার প্রয়োজন নেই। যেমন ইজ হি রানিং এ রেস, তাহলে এই বাক্যটিতে আমরা অবজেক্ট পার্ট ছিল কি না, অবজেক্ট পার্ট ছিল এ রেস, এ রেস, তারপর হেল্পিং ভার্ব কি ছিল, এখানে দেওয়া আছে হেল্পিং ভার্ব ইজ, তাহলে হেল্পিং ভার্ব ইজ হবে, ইজের পর আমরা জানি বিইং হবে, তারপর থার্ড ফর্ম রান, রানের থার্ড ফর্ম রান, দেন রানই হবে, তারপর আমাদের বাই যোগ করে সাবজেক্ট বসবে। কিন্তু আমাদের বিষয় হচ্ছে ইন্টারোগেটিভ করার জন্য যে অবজেক্টিভ পার্টের পর যে হেল্পিং ভার্বটা ইজ বসিয়েছি, তাহলে এই ইজ পার্টটাকে এইখানে না বসিয়ে ইন্টারোগেটিভ করার জন্য বাক্যের প্রথমে দেব, তাহলেই আমাদের এই বাক্যটি ইন্টারোগেটিভ হয়ে যাবে। বাক্যটি দাঁড়াবে ইজ এ রেস বিং রান বাই হিম। নেক্সট হচ্ছে ক্যান ইউ সলভ দ্য সাম, সেম সিস্টেম, সেম সিস্টেম মানে এখানে আমাদের শুধু জানতে হবে অবজেক্ট পার্টটা কী আছে। অবজেক্ট পার্টটা হচ্ছে দ্য সাম, আর দ্য সামের পর আমাদের হেল্পিং ভার্বের পার্টটা কী আছে, এখানে আছে ক্যান। তাহলে ইন্টারোগেটিভ করার জন্য যেমনভাবে আমরা ভয়েস চেঞ্জ করেছিলাম সেই নিয়মটি ফলো করব, শুধুমাত্র ক্যানটাকে আমরা এখানে না বসিয়ে বাক্যের প্রথমে বসাবো। তাহলে এই উত্তরটি হবে ক্যান দ্য সাম বি সলভড, বি সলভড, বি সলভড বাই ইউ। তাহলে আশা করি বুঝতে পেরেছি ইন্টারোগেটিভের জন্য শুধুমাত্র হেল্পিং ভার্বটা অবজেক্টের পরে না বসিয়ে অবজেক্টের আগে বসবে, এইটুকানি করলেই আমাদের ইন্টারোগেটিভ বাক্য শেখা হয়ে যাবে। হ্যাভ ইউ টেকেন ইউর লাঞ্চ, এটা তোমরা করে আমাকে কমেন্ট বক্সে জানিও, কমেন্টে জানিও। নেক্সট হচ্ছে ডু দে লাইক দেয়ার টিচার্স, এখানে বিষয়টি একটু দেখার বিষয় আছে, সেটা হচ্ছে লাইক হচ্ছে ভার্ব আর দেয়ার টিচার্সটা হচ্ছে অবজেক্ট। তাহলে দেয়ার টিচার্স, দেয়ার টিচার্স, দেয়ার টিচার্স, এখানে হেল্পিং ভার্ব কে আছে, যদি আমরা বলি ডু আছে, হেল্পিং ভার্ব ডু ডাজ বা ডিড হয় না। যখন কোনো বাক্যে হেল্পিং ভার্ব থাকে না তখন আমাদের এই ইন্টারোগেটিভ করার জন্য ডু ডাজ বা ডিডকে নিয়ে আসতে হয়। তো ডু আছে মানে এক নম্বর রূপ আছে, তাহলে বাক্যটিতে হেল্পিং ভার্ব হিসাবে বসবে ইজ, মানে অ্যাম ইজ আর। যদি দু নম্বর রূপ থাকে তাহলে বসবে ওয়াজ ওয়ার। তাহলে দেয়ার টিচার্স, যেহেতু এখানে এই প্লুরাল রয়েছে তাহলে ইজ না বসে এখানে আর বসবে। দেয়ার টিচার্স আর লাইকড, LIKED, আর লাইকড বাই দেম, দেয়ার টিচার্স আর লাইকড বাই দেম, দেয়ার টিচার্স আর লাইকড বাই দেম, এটা হচ্ছে সাধারণ অ্যাসার্টিভ বাক্য। কিন্তু যখন ইন্টারোগেটিভ করব তখন এখানে এই যে এখানে যে এই আর পার্টটি আমরা বসিয়েছি, আর পার্টটা এখানে না লিখিয়ে এই অবজেক্টের আগে লিখব, তাহলেই এটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। বাক্যটা হলো আর দেয়ার টিচার্স লাইকড বাই দেম। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। এটি এরকম তিনটে বাক্য হয়ে থাকতে পারে, ডু দিয়ে, যেমন ডাজ দিয়ে, ডাজ দিয়ে বাক্যটা তোমরাই করবে, কোনো অসুবিধা নেই। এখানে কি আছে, ডাজ দ্য শপকিপার সেল গ্রসারি, এটি হচ্ছে আমাদের অবজেক্ট পার্ট। তাহলে বাক্যটি দাঁড়াবে কি, গ্রসারি ইজ, গ্রসারির পর ইজ হয়, তাহলে গ্রসারির পর যে ইজটা ইউজ করলাম ইন্টারোগেটিভের জন্য, সেই ইজটা কেবল অবজেক্টের আগে ইউজ করব, তাহলেই বাক্যটি আমাদের ইন্টারোগেটিভ প্যাসিভ হয়ে যাবে। এখানে আরেকটি বাক্য দেওয়া আছে যেটি আমি করে দেবো, সেখানে হচ্ছে ডিড দে উইন দ্য ম্যাচ। এই বাক্যটি তোমরা যদি করার চেষ্টা করো, এটা হচ্ছে অবজেক্ট পার্ট, তাহলে অবজেক্ট পার্টটা আমরা লিখব দ্য ম্যাচ, দ্য ম্যাচ। এখানে হেল্পিং ভাব দেখো এখানেও দেওয়া নেই, কারণ এখানে ডু ডাজ বা ডিডের মধ্যে একটি রয়েছে, কিন্তু এটা 2 নম্বর পার্ট রয়েছে। 2 নম্বর পার্ট যেহেতু রয়েছে তাহলে ওয়াজ বা ওয়ারের মধ্যে হবে, আর দ্য ম্যাচের পর ওয়াজ বসে, দ্য ম্যাচ ওয়াজ ওন, WON থার্ড ফর্ম, বি ভার্বের পর থার্ড ফর্ম,
বি ভার্বের পর থার্ড ফর্ম আমরা ইউজ করেছি, তাহলে প্যাসিভে করছি। দ্য ম্যাচ ওয়াজ অন বাই দেম, দ্য ম্যাচ ওয়াজ অন বাই দেম। তাহলে এটা হচ্ছে শুধুমাত্র অ্যাসার্টিভ বাক্য। যখন আমরা এই ইন্টারোগেটিভ করব তখন এই ওয়াজ হেল্পিং ভার্বটাকে এইখানে না বসিয়ে বাক্যের প্রথমে বসাবো, তাহলেই আমাদের বাক্যটি ইন্টারোগেটিভ হয়ে যাবে। তাহলে আমরা প্রথমে এরকমভাবে না বসিয়ে বাক্যটি এরকমভাবে শুরু করব, আর এখানে কেটে সেই বাক্যটিকে প্রথমে বসাবো, তাহলেই আমরা ইন্টারোগেটিভ করতে শিখে যাব। আশা করি আমরা ইন্টারোগেটিভ ব্যাপারটাও বুঝতে পেরেছি। এছাড়াও কিছু কিছু ইন্টারোগেটিভ বাক্য রয়েছে যাকে আমরা WH ওয়ার্ড বলি। সেখানে WH ওয়ার্ডটা বাক্যের প্রথমে থাকে, কিন্তু এর জন্য নতুন করে নিয়ম শিখতে হবে না। শুধুমাত্র WH ওয়ার্ডটা যা আছে তাই লিখব, তারপর নিয়মটা যেটা আমরা ইন্টারোগেটিভে শিখলাম সেই নিয়মটাই ফলো করব। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড মিন, দ্য ওয়ার্ড মিন, তার মানে হোয়াট ডাজ দ্য ওয়ার্ড মিন, বাক্যটা দাঁড়াবে হোয়াট ইজ মিন্ট, MEANT, হোয়াট ইজ মিন্ট বাই দ্য ওয়ার্ড। তাহলে এখানে আমরা অবজেক্ট ব্যবহার করলাম না, কারণ এখানে এই বাক্যটিতে অবজেক্ট পার্টি নাই। তাই হোয়াট ইজ মিন্ট বাই দ্য ওয়ার্ড এটা করলে আমাদের ইন্টারোগেটিভ প্যাসিভ হয়ে যাবে। আর একটা উদাহরণ দিলে হয়তো ভালোটা বুঝতে পারবে। হোয়াই ডু ইউ ব্লেম আস, এখানে দেখো ব্লেম হচ্ছে ভার্ব, আস হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী আমরা প্রথমে যে WH ওয়ার্ডটা রয়েছে সেই WH ওয়ার্ডটা লিখব, তারপর আমাদের যে অবজেক্ট পার্টটা রয়েছে সেই অবজেক্ট পার্টটাকে কিছুটা ফাঁক দিয়ে অবজেক্ট পার্টটাকে লিখব আস। তারপর হেল্পিং ভার্ব কি রয়েছে, ডু রয়েছে। ডু রয়েছে মানে কোনো হেল্পিং ভার্ব নেই, তাহলে আমরা কাকে ব্যবহার করব, ইস আর কে। আসের পর আর হয়, তাহলে আর ব্লেমড, BLAMED, ব্লেমড বাই ইউ। তাহলে এটা হলো হোয়াই আস আর ব্লেমড বাই ইউ। যেহেতু ইন্টারোগেটিভ বাক্য করছি, তাহলে এখানে এই আরটাকে এইখানে না বসিয়ে আমরা বাক্যের এইখানে বসাবো, মানে অবজেক্ট পার্টটার আগে বসাবো, যেটা আমরা এর আগেই ইন্টারোগেটিভের নিয়মে শিখলাম সেইটাই ফলো করব। আর তার আগে কেবল WH ওয়ার্ডটাকে আমরা বসাবো, তাহলেই আমাদের প্যাসিভ রূপ শেখা হয়ে যাবে। হোয়াই আর আস ব্লেমড বাই ইউ। তাহলে আশা করি আমাদের WH ইন্টারোগেটিভ বাক্য বুঝতে কোনো অসুবিধা হয়নি। এবার WH ওয়ার্ডের একটি আলাদা ভিন্ন প্রকৃতির বাক্য রয়েছে, যেমন হু টিচেস ইউ ইংলিশ। এই বাক্যটা WH ওয়ার্ডের মতো করতে হবে না, কারণ এখানে হু রয়েছে, আর হুটাকে আমরা সাবজেক্ট পার্টে ধরতে পারি। এখানে টিচেসটা হচ্ছে ভার্ব পার্ট, ইউ হচ্ছে অবজেক্ট, আবার ইউ হচ্ছে হুম কাকে, এটাও অবজেক্ট, ইংলিশটাও হচ্ছে অবজেক্ট। তো দুটোকেই অবজেক্ট পার্ট হিসেবে ধরতে পারি। তাহলে এই বাক্যটিকে আমরা সাধারণ যেমন ভয়েস চেঞ্জ করি সেরকমভাবেই ভয়েস চেঞ্জ করব। তো WH ওয়ার্ড যদি হুয়ের মতো থাকে তাহলে সাধারণ ভয়েস চেঞ্জ যেমন হয় সেরকমভাবেই ভয়েস চেঞ্জ করব। বাক্যটি তাহলে হবে ইউ আর টট, ইউ আর টট ইংলিশ ইউ আর টট ইংলিশ বাই হু থাকার জন্য এটা হয়ে যাবে হোম। ইউ আর টট ইংলিশ বাই হোম। কেউ কেউ এটাকে ইউ আর টট ইংলিশ পরিবর্তে যদি ব্যবহার করে ইংলিশ, ইংলিশ ইজ টট, ইংলিশ ইজ টট টু ইউ বাই হুম, তাহলেও হবে। এছাড়াও কেউ যদি এই বাক্যটা যেহেতু WH ওয়ার্ড রয়েছে WH ওয়ার্ডের নিয়ম অনুযায়ী করে তাহলেও বাক্যটি হবে, সেক্ষেত্রে বাক্যটা শুরু হবে WH ওয়ার্ড হু দিয়ে নয় হুম দিয়ে। তারপর নিয়ম অনুযায়ী যেটা বলেছিলাম এগুলোর মধ্যে যে কোনো একটাকে যদি আমি এই বাক্যটাকে এই নিয়ম অনুযায়ী করার চেষ্টা করি তাহলে হবে হুম আর ইউ, মানে ইউটার আগে আর বসবে, হুম আর ইউ টট, হুম আর ইউ টট ইংলিশ,
হোম আর ইউ টট ইংলিশ বাই, শুধুমাত্র এখানে বাই অ্যাড করলে পরেই বাক্যটি ইন্টারোগেটিভ হয়ে যাবে। মানে এই হোমটাকে বাক্যের শেষে না বসিয়ে যদি আমরা বাক্যের প্রথমে বসাই হু উলা বাক্যের ক্ষেত্রে, তাহলেই আমাদের সেটি ডব্লিউএইচ ওয়ার্ডের মতো প্যাসিভ হয়ে যাবে। আশা করি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে যে প্যাসিভ ভার্বগুলো থেকে থাকে সেগুলো তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা দেখে নেব ইম্পারেটিভ প্যাসিভ ভয়েস, যার প্রথমে রয়েছে ওপেন ইওর বুক। ওপেন ইওর বুক মানে বইটি খোলো। এখানে বাক্যটিতে অর্ডার করা হচ্ছে, তাই আমরা লিখব এখানে কাকে অর্ডার করছে, না ইউ তোমাকে অর্ডার করছে, তাই বাক্যটি হবে ইউ আর অর্ডার, ও আর ডিই আর ইডি, ইউ আর অর্ডার্ড টু, তারপর যা বাক্যটা লেখা ছিল ওপেন ইওর বুক, ওপেন ইওর বুক। এই বাক্যটির আরেকটা নিয়ম রয়েছে, যদি অর্ডারমূলক বাক্য দেখতে পাও তো সেক্ষেত্রে আমরা বাক্যটিকে লেট দিয়েও শুরু করতে পারি। তো বাক্যটি হবে লেট ইওর বুক, লেট ইওর বুক বি ওপেন্ড। এই নিয়মটাও ফলো করে বাক্যটি করা যায়। কিন্তু যদি এটি প্লিজ দিয়ে যোগ হয়, যদি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার থাকতো তাহলে আমি এটাকে লেট দিয়ে করতে পারতাম, যে লেট এ গ্লাস অফ ওয়াটার বি গিভেন মি, অথবা ইউ আর অর্ডার টু গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। যেহেতু প্লিজ দেওয়া আছে তো বাক্যটার ক্ষেত্রে হবে ইউ আর রিকোয়েস্টেড, আর ই কিউ ইউ ই এস টি ই ডি, ইউ আর রিকোয়েস্টেড টু গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, টু গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে আরেকটা বাক্য দেখে নিই, ইউ মে ইউ লিভ লং, এটা বিশ্ববোধক বাক্য হবে, ফুলস্টপ হবে না, মে ইউ লিভ লং। তাহলে এই বাক্যটিতে দেখো একটি প্রার্থনা প্রকাশ করাচ্ছে, যে কি না তুমি বেশি দিন বাঁচো। তাহলে এই বাক্যটিতে তোমাকে বাঁচতে বলা হয়েছে, কার উদ্দেশ্যে না, ইউ মে লিভ লং। তাহলে বাক্যটি দাঁড়াবে ইট ইজ প্রেড, পি আর এ ওয়াই ই টি, ইট ইজ প্রেড, ইট ইজ প্রেড দ্যাট ইউ মে লিভ লং। এই বাক্যটা যদি প্রার্থনা বোঝাচ্ছে, একে অপটেটিভ বাক্য বলে, অপটেটিভ বাক্য বলে। এর আগের বাক্য দুটি ইম্পারেটিভ ছিল, এটা হচ্ছে অপটেটিভ বাক্য। এই অপটেটিভ বাক্যে যদি প্রার্থনা বা ইচ্ছা বোঝায় তো সেক্ষেত্রে আমরা কী লিখে নেব, ইট ইজ প্রেড দ্যাট, ইট ইজ প্রেড দ্যাট বা ইট ইজ উইশড দ্যাট, তারপর বাক্যটি দিয়ে দেবো ইউ মে লিভ লং। তাহলে অপটেটিভ বাক্যের নিয়মটা বা ইম্পারেটিভ বাক্যের নিয়মটা আশা করি বুঝতে পেরেছি। অর্ডার বোঝালে পরে অর্ডার, রিকোয়েস্ট বোঝালে পরে রিকোয়েস্ট, আর সাজেস্ট বোঝালে পরে সাজেস্ট, বাকি যা ছিল সেম টু সেম, কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি এখানে এই উদাহরণটা বোঝার আগে আমরা এটা অনেক পরিষ্কার করে নেব, সেটি হচ্ছে যদি এখানে এরকম বাক্য থাকে না কি, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, এই বাক্যটিতে দেখো আমরা সাবজেক্ট ও অবজেক্ট দুটোই পেয়ে যাচ্ছি। প্রার্থনা করা বোঝাচ্ছে অপটেটিভ বাক্য, কিন্তু এই বাক্যটিতে আমরা সাবজেক্ট আর অবজেক্ট দুটোই দেখতে পাচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে বাক্যটি দাঁড়াবে ইউ মাইট বা মে হবে ইউ মে বি ব্লেসড, বি এল ই এস এস ই ডি, ইউ মে বি ব্লেসড বাই গড। এই বাক্যটা করলে পরেই হবে ইউ মে বি ব্লেসড বাই গড, কারণ এই বাক্যটিতে সাবজেক্ট ও অবজেক্ট দুটোই আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই বাক্যটিতে সাবজেক্ট বা অবজেক্ট দেখা যাচ্ছিল না, তাই আমরা করেছিলাম ইট ইজ প্রেড দ্যাট ইউ মে ইউ লিভ লং। তাহলে আশা করি দু রকমের অপটেটিভ নিয়ম তোমরা বুঝতে পেরেছ। আর যদি তোমাদের এরকম থ্যাঙ্কড গড থাকে, থ্যাঙ্কড গড, তাহলে এই বাক্যটিতেও হবে কি না, গড বি থ্যাঙ্কড, THANKED, গড বি থ্যাঙ্কড। তাহলে এটা হলো আমাদের বি ভার্বের পর 3 নম্বর রূপ। তাহলে যেখানেই আমরা বি ভার্বের পর থার্ড
মেন ভার্বের থার্ড ফর্ম দেখব, সেটাকে আমরা ধরে নিতে পারি এটা প্যাসিভ ফর্ম, মানে এটাকে ভয়েস চেঞ্জ করা হয়ে গেছে। কিন্তু যদি এই বাক্যটি বলে, এখানে এই বাক্যটি বুঝতে গেলেও আমাদেরকে এটাকে পরিষ্কার করাতে হবে। সেটি হলো, এখানে এই বাক্যটিকে ভালো করে দেখে নাও। সেখানে বলেছে গড হেল্প দোজ হু হেল্প দেমসেলফ, গড হেল্প দোজ হু হেল্প দেমসেলফস। এই বাক্যটির মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের চাকরি পরীক্ষার ক্ষেত্রেও মনে রাখা দরকার। ভগবান তাদের সাহায্য করে যে নিজে নিজেকে সাহায্য করে। তাহলে এই বাক্যটি দাঁড়াবে গড হেল্প দোজ হু হেল্প দেমসেলফ। হেল্প কাদের করে হেল্প করে? উত্তর হচ্ছে দোজ হু হেল্প দেমসেলফস। এটাকে আমরা অবজেক্ট পার্ট হিসেবে ইউজ করে দেবো, তাহলেই এই বাক্যটা ভয়েস চেঞ্জ হয়ে যাবে। তাহলে বাক্যর অবজেক্ট পার্ট হিসেবে হবে দোজ হু হেল্প দেমসেলফস, who help themselves are helped, are helped ইউজ করছে মানে বি ভার্ব বা 3 নম্বর রূপ, are helped by God, তাহলেই প্যাসিভ হয়ে গেল। এখানে যে অবজেক্ট হিসাবে যে আমরা পার্টটা পেলাম, সেই অবজেক্ট পার্টটাকে আগে দিলেই আমাদের এটা প্যাসিভে করে ফেলা যাবে। আশা করি অবজেক্ট পার্টটি বুঝতে এবং অবজেক্ট পার্টটাকে ব্যবহার করে প্যাসিভ ভয়েসের রূপটি বুঝতে তোমাদের অসুবিধা হয়নি। এছাড়াও কয়েকটি প্যাসিভ ফর্ম এমন রয়েছে যেখানে আমরা যেগুলোর কিছু ব্যতিক্রমী নিয়ম রয়েছে, যেমন আই নো হিজ ফাদার। এখানে আমরা বাই ইউজ করতে পারি না। এই বাক্যটি হবে হিজ ফাদার, হিজ ফাদার ইজ নোন, KNOWN, নোন। বাইয়ের পরিবর্তে টু ইউজ করতে হয়, নোন টু মি। সেরকম আরেকটি হচ্ছে সতীশ ম্যারিড কণিকা। তাহলে এই বাক্যটিও ঠিক তেমনই দাঁড়াবে কণিকা ইজ ম্যারিড টু সতীশ, SATISH, সতীশ। তাহলে এখানে আমরা বাইয়ের পরিবর্তে টু ফর্মটাকে ইউজ করি। এরকম কিছু কিছু জায়গায় আমরা বাইয়ের পরিবর্তে টু ফর্মটাকে ইউজ করি, যেটা আমরা পরবর্তীকালে প্যাসিভের এরর পার্টগুলি করতে গেলে আমরা বুঝতে পেরে যাব। এছাড়াও রয়েছে হানি টেস্টেড সুইট। তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ ফর্ম করি তাহলে দাঁড়াবে হানি টেস্টেড সুইট, যেমন লেখা আছে তেমনই হবে হানি টেস্টেড সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। শুধুমাত্র এইটা অ্যাড করতে হবে, হোয়েন ইট ইজ টেস্টেড, TASTED, টেস্টেড। হানি সুইটস হোয়েন ইট ইজ টেস্টেড। এখানে হানি টেস্টেড সুইট, হানি সুইট এটা ইউজ হবে না, টেস্টেডটা ইউজ হবে না। তাহলে প্যাসিভ ফর্মটা হচ্ছে হানি সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। কেউ কেউ এখানে ইট ইজ এই ফর্মটাকে উজ্জ্বল রেখে থাকে, তাহলে বাক্যটি তার ক্ষেত্রে দাঁড়ায় হানি সুইট হোয়েন টেস্টেড, হানি সুইট হোয়েন টেস্টেড। এরকমই আরেকটা দিচ্ছি, দ্য রোজ স্মেল সুইট। যদি আমরা বাক্যটাকে পুরোটাকে লিখি তাহলে হবে দ্য রোজ সুইট, SWWET, দ্য রোজ সুইট হোয়েন স্মেলড, SMELT, হোয়েন স্মেলড। মানে এইখানে রয়েছে হোয়েন ইট ইজ, এই ইট ইজটাকে কেউ কেউ উজ্জ্ব করেও রাখতে পারে। তাহলে দ্য রোজ সুইট হোয়েন স্মেলড, মানে দ্য রোজ সুইট হোয়েন ইট ইজ স্মেলড। আশা করি এই রকম ভয়েস চেঞ্জগুলো তোমরা বুঝতে পেরেছো, যেখানে অবজেক্ট থাকবে না, এরকম স্বাদমূলক বা দেখামূলক বাক্য থাকবে। হি হোপস টু উইন এ ম্যাচ, হি হোপস টু উইন এ ম্যাচ। তাহলে এই বাক্যটিকে যদি আমরা প্যাসিভে করার চেষ্টা করি, যে কি না হি হোপস টু উইন এ ম্যাচ, তাহলে এই বাক্যটি হবে সে কি করেছিল, আশা করেছিল। কি আশা না টু উইন এ ম্যাচ, এইটি হলো তার অবজেক্টিভ পার্ট। কিন্তু যেহেতু টু যোগ করা রয়েছে, আমরা টু উইন এ ম্যাচ ইজ হোপড বাই হিম, টু উইন এ ম্যাচ ইজ হোপড বাই হিম এরকম অ্যাড করতে পারতাম, কিন্তু বাক্যের শুরুতে টু যোগ করা যায় না। টু ছাড়া যদি অন্য কিছু থাকতো আগেরটার মতো তাহলে আমরা লিখতে পারতাম, যেহেতু বাক্যের শুরুতে টু যোগ করা যায় না, তাই এক্ষেত্রে আমরা লিখব ইট ইজ
hoped, it is hoped, it is hoped that he will win a prize, মানে হি হোপস টু উইন এ প্রাইজ, এটাকে প্যাসিভে করলে পড়তে হবে ইট ইজ হোপড দ্যাট হি উইল উইন এ প্রাইজ, হি উইল উইন এ প্রাইজ। আশা করি ওটা বুঝতে পেরেছি। হি উইল উইন এ প্রাইজ এটাই ইউজ করতে হবে, যেহেতু টু উইন এ প্রাইজ দিয়ে আমরা বাক্য শুরু করতে পারবো না, এটাকে আমরা প্যাসিভ ফর্ম হিসেবে ইউজ করতে পারবো না, কারণ টু উইন, টু দিয়ে বাক্য শুরু হয় না, টু দিয়ে বাক্য শুরু হয় না, তাই টু উইন দিয়ে বাক্য শুরু করা যাবে না। তাই এই ক্ষেত্রে ইট ইজ হোপড দ্যাট হি উইল উইন এ প্রাইজ, এরকমভাবে আমাদের বাক্য শুরু করতে হবে। এখানে রয়েছে ওয়ান মাস্ট এন্ডিওর হোয়াট ক্যান নট কিওর। তাহলে এই বাক্যটিকে যদি আমাদের বুঝতে হয় তাহলে আমাদের এই পার্টটিকে আমাদের মুছতে হবে। বাক্যটি রয়েছে ওয়ান মাস্ট এন্ডিওর হোয়াট ক্যান নট কিওর। তাহলে এটা যদি তোমাদের জানা থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আর যদি এখানে দেখো তাহলে ওয়ান মাস্ট এন্ডিওর হোয়াট ক্যান নট কিওর, তাহলে হবে হোয়াট ক্যান নট বি কিওর। এখানে যদি আমরা এইটাকে করি তাহলে হবে হোয়াট ক্যান নট, এটা হচ্ছে আমাদের মোডাল ভার্ব, হোয়াট ক্যান নট, তারপর বি ভার্ব, তারপর হচ্ছে CURED, বি ভার্বের পর 3 নম্বর রূপ, তাহলে এখানে প্যাসিভ হয়ে গেছে। হোয়াট ক্যান নট বি কিওর মাস্ট বি এন্ডিওর, ENDURE, মাস্ট বি এন্ডিওর। এখানে মাস্টের পরও আমরা বি ভার্ব ইউজ করছি আর এন্ডিওর ইউজ করেছি, তাহলে বাক্যটা দাঁড়িয়েছে হোয়াট ক্যান নট বি কিওর মাস্ট বি এন্ডিওর। আশা করি কিছু ব্যতিক্রমী ভয়েস চেঞ্জও তোমরা বুঝতে পেরেছ। এরকমভাবে প্রতিদিন আমাদের নতুন নতুন শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং টিচমেন্ট অ্যাপের মাধ্যমে তোমরা আমাদের সাথে প্রতিদিন পরীক্ষা দিয়ে নিজেকে তৈরি করতে পারো, এবং আমাদের এই গ্রুপটিতে, আমাদের এই অ্যাপে আমরা যে বিষয়গুলি শিক্ষা দিচ্ছি সেই বিষয়গুলি PDF আকারে সরবরাহ করা হয়ে থাকে, যেখানে যোগদান করতে গেলে টিচার আইডি হিসাবে ইউজ করো এই নম্বরটিকে 2892856674, এবং টেলিগ্রাম গ্রুপে তোমরাও সংযুক্ত হতে পারো, যেখানে টেলিগ্রাম অ্যাপে তোমরা গিয়ে সার্চ করো এঞ্জেল স্কুল অফ লার্নিং, এখানে অ্যাড করলেই তোমরা আমাদের সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করতে পারবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।